নমস্কার। শিল্পীর গল্পকথা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আমার আজকের নিবেদন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ব্যোমকেশ সমগ্রের একটি গল্প। গল্পের নাম রুম নম্বর 2। নিরুপমা হোটেলের ম্যানেজার হরিশ্চন্দ্র হোর ঘুম ভেঙেই ঘড়ি দেখলেন 6:30। তিনি ধর্মর করে বিছানায় উঠে বসলেন। ইস, আজ বেজায় দেরি হয়ে গেছে। তিনি ডাকতে শুরু করলেন, গুণধর, গুণধর। তকমা উর্দি পরা সর্দার খানসামা গুণধর এসে দাঁড়ালো। শীর্ণকান্তি, অত্যন্ত কর্মকুশল, চৌকস লোক। হোটেলের প্রত্যেকটি খুঁটিনাটির ওপর তার নজর। হরিশ্চন্দ্র জিজ্ঞাসা করলেন, বেডটি দেওয়া হয়েছে? গুণধর বলল, আজ্ঞে। তেতলার সবাই চা নিয়েছেন, কেবল দোতলার 2 নম্বর ঘরে টোকা দিয়েও সাড়া পেলাম না। হরিশ্চন্দ্র বললেন, দোতলার 2 নম্বর মানে রাজকুমার বাবু? 15 মিনিট পরে আবার টোকা দিও। আচ্ছা, কে বাজারে গেছে? গুণধর জবাব দিল, আগে জেনারেলকে নিয়ে সরকার মশাই গেছেন। বেশ, আমার চা নিয়ে এসো। বলেই হরিশ্চন্দ্র উঠে কক্ষ সংলগ্ন বাথরুমে প্রবেশ করলেন। রাসবিহারী এভিনিউয়ের গড়িয়াহাটের চৌমাথা থেকে অনতি দূরেই নিরুপমা হোটেল। দেশি হোটেল হলেও তার ভাবভঙ্গি একটু বিলেতি ঘেঁষা। চাকরেরা খানসামার মতো তকমা উর্দি পরে। সদর দরজার সামনে সকাল বিকেল জেনারেলের মতো সাজ পোশাক পরা দারোয়ান দাঁড়িয়ে থাকে এবং যোগ্য ব্যক্তিকে সেলামও করে। 3 তলা বাড়ির প্রত্যেক তলায় 8খানি ঘর। নিচের তলায় ম্যানেজারের 2টি ঘর, বাসকক্ষ আর অফিস। টেবিল চেয়ার দিয়ে সাজানো ডাইনিং রুম, রান্নাঘর, বাবুর্চিখানা, চাকরদের ঘর, স্টোর রুম ইত্যাদি। হোটেলে দেশি বিলেতি 2 রকমের খাদ্যই পাওয়া যায়, যার যেমন ইচ্ছা খেতে পারেন। হোটেলে থাকার মাসুল বিলেতি হোটেলের চেয়ে কম, কিন্তু সাধারণ দেশি হোটেলের চেয়ে বেশি। ছোট হোটেল, তাই অধিকাংশ সময় পূর্ণ থাকে। উচ্চবিত্ত শ্রেণীর অতিথি এখানে আসেন। 8 ঘন্টা পর হরিশ্চন্দ্র বাথরুম থেকে বিলেতি পোশাক পরে বেরোলেন। দোহারা আকৃতির লোক, তাই কোট প্যান্ট পরলে বেশ মানায় তাকে। বয়স আন্দাজ 45। চোখের দৃষ্টিতে অভিজ্ঞতা ও সংসার বুদ্ধি পরিপুষ্ট। টেবিলের উপর চা এবং প্রাতরাশ সাজিয়ে গুণধর দাঁড়িয়েছিল। হরিশ্চন্দ্র খেতে বসলেন। চা, টোস্ট, মাখন ও 2টি অর্ধসেদ্ধ ডিম। আহারের সময় হরিশ্চন্দ্র কথা বলেন না। 5 মিনিটের মধ্যে প্রাতরাশ শেষ করে মুখ মুছতে মুছতে বললেন, রাজকুমার বাবুর খবর নিয়ে এসেছিলে? গুণধর বলল, আজ্ঞে, কিন্তু কিন্তু এবারও কোনো সাড়া পাওয়া গেল না। হরিশ্চন্দ্র ভ্রুকুটি করলেন, তারপর উঠে অফিস ঘরে গেলেন। দেরাজ থেকে চাবির গোছা নিয়ে পকেটে ফেললেন। ফেলেই বললেন, চলো দেখি। ফাল্গুন মাস হলেও 7টার সময় বেলা চড়েছে। কলতলায়, রান্নাঘরে, ডাইনিং রুমে ঝি চাকরের কর্মতৎপরতা। 8টার সময় অতিথিদের ব্রেকফাস্ট দিতে হবে। সিঁড়িতে উঠতে উঠতে হরিশ্চন্দ্র পেছনে আসা গুণধরকে জিজ্ঞাসা করলেন, কাল রাত্রিরে রাজকুমার বাবু ঘরে ছিলেন তো? গুণধর বলল, আজ্ঞে, ছিলেন। রাত্রি 9:45টার সময় আমি নিজের হাতে তাকে ডিনার পৌঁছে দিয়েছি। হরিশ্চন্দ্র বলে উঠলেন, রাত্রিতে সদর দরজা কখন বন্ধ হয়েছিল? গুণধর জবাব দিল, আপনি ফিরলেন 11টার সময়, তারপর আমি সদর দরজা বন্ধ করেছি। দোতলার একটি সারিতে 8টি ঘর, সামনে টানা বারান্দা। সিঁড়ির মুখেই ঘরের নম্বর আরম্ভ হয়েছে। সব দরজা ভেজানো। হরিশ্চন্দ্র 2 নম্বর ঘরের সামনে দাঁড়িয়ে একটু কড়াভাবে টোকা দিলেন। কেউ সাড়া দিল না। হরিশ্চন্দ্র তখন ডাক দিলেন, রাজকুমার বাবু। এবারেও সাড়া এলো না। হরিশ্চন্দ্র আরও গলা চড়িয়ে ডাকলেন, রাজকুমার বাবু।
তবু সাড়া নেই। হরিশ্চন্দ্র তখন ডোরের হ্যান্ডেল ঘোরালেন, কিন্তু হ্যান্ডেলটা ঘুরল না। ডোরে ইএল তালা লাগানো, চাবি না ঘোরালে বাইরের থেকে ডোর খুলবে না। হরিশ্চন্দ্র পকেট থেকে চাবির গোছা বার করলেন। এই সময় 2 নম্বর ঘরের দুদিক থেকে দরজা খুলে দুটি মুন্ডু উকি মারল। 1 নম্বর থেকে যিনি উকি মারলেন তিনি একটি বর্ষীয়সী মহিলা। জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? 3 নম্বর ঘর থেকে গলা বাড়িয়ে মধ্যবয়স্ক একটি পুরুষ বললেন, ম্যানেজার বাবু, আমার জ্বর এসেছে, শিগগিরই একজন ডাক্তার ডেকে পাঠাবেন। মহিলাটি বেরিয়ে এলেন, বললেন, আমি ডাক্তার। তিনি হরিশ্চন্দ্রকে পেরিয়ে 3 নম্বর ঘরের সামনে গেলেন। 3 নম্বর অধিবাসী সচিতোষ সান্যাল আরক্ত চক্ষু বিস্ফোরিত করে একবার ডাক্তারের পানে তাকালেন। তারপর দরজা থেকে সরে গিয়ে বললেন, আসুন। হরিশ্চন্দ্র গোছা থেকে চাবি বের করে তালায় পরালেন। দরজাটা একটু ফাঁক করে ভেতরে দেখলেন। কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর তাড়াতাড়ি দরজাটা টেনে আবার বন্ধ করে দিলেন। বারান্দায় কেউ নেই। হরিশ্চন্দ্র এদিক ওদিক তাকিয়ে খাটো গলায় গুণধরকে বললেন, গুণধর, তুমি এখানে থাকো, কোথাও যেও না, আমি এক্ষুনি আসছি। তার কণ্ঠস্বর চাপা উত্তেজনায় চিৎকারের মতো শোনালো। তিনি পা টিপে টিপে নিচে নেমে গেলেন। 3 নম্বর ঘরের মহিলা ডাক্তার শোভনা রায় রোগী সচিতোষ সান্যালকে বিছানায় শুয়ে টেম্পারেচার নিলেন, নাড়ি দেখলেন, জিভ পরীক্ষা করলেন। তারপর বললেন, কিছু নয়, সামান্য ঠান্ডা লেগেছে, 2 অ্যাসপিরিনের বড়ি খেয়ে নিন, খেয়ে শুয়ে থাকুন, সব ঠিক হয়ে যাবে। সচিতোষ বলে উঠলেন, জ্বর কত? ডাক্তার ম্যাডাম বললেন, 99। সচিতোষ বলে উঠলেন, গায়ে যে ভীষণ ব্যথা। মহিলা ডাক্তারটি উত্তর দিলেন, ও কিছু নয়, দৌড় আসার সময় হঠাৎ ঠান্ডা লেগে যায়, আমি অ্যাসপিরিনের বড়ি পাঠিয়ে দিচ্ছি। সচিতোষ জিজ্ঞাসা করলেন, আপনার ফিস কত? ডাক্তার ম্যাডাম বললেন, ফি দিতে হবে না। 3 নম্বর থেকে বেরিয়ে শোভনা রায় দেখলেন গুণধর 2 নম্বরের সামনে দাঁড়িয়ে আছে। তিনি জিজ্ঞাসা করলেন, এ ঘরে কি হয়েছে? গুণধর কিছু না বলে কেবল মাথা নাড়ল। শোভনা রায় আর কোনো প্রশ্ন না করে নিজের ঘরে প্রবেশ করলেন। নিচে হরিশ্চন্দ্র তখন অফিস ঘর থেকে পুলিশকে ফোন করছেন, শিগগিরই আসুন, এখানে খুন হয়েছে। অন্যদিকে গত রাত্রে ইন্সপেক্টর রাখাল সরকারের বাড়িতে সত্যান্বেষী বোমকেশের নেমন্তন্ন ছিল। সরকার মশাই দক্ষিণ কলকাতার একটা থানার অধিকারী থানাদার। বোমকেশরা যখন কেয়াতলায় জমি কিনে বাড়ি তৈরি করতে আরম্ভ করেছিল, তখন তার সঙ্গে পরিচয় হয়েছিল। পরিচয় ক্রমে বন্ধুত্বে পরিণত হলো। সরকার মশাই পুলিশ হলেও অত্যন্ত মিশুক এবং সহৃদয় ব্যক্তি। বয়সে বোমকেশের চেয়ে কিছু ছোট, তাই বন্ধুত্বের সঙ্গে অনেকখানি সম্ভ্রম মেশানো ছিল। বোমকেশের সঙ্গে অজিতও এসেছিল নেমন্তন্ন খেতে। গল্প স্বল্প চলল অনেক রাত পর্যন্ত। রাত বাড়ল, কিন্তু গল্প শেষ হলো না। খাওয়া দাওয়ার পর অজিত উঠি উঠি করছে দেখে রাখালবাবু বললেন, বোমকেশদা, আপনি আজ রাতটা না হয় এখানেই থেকে যান, কাল সকালে একবারে বাড়ির কাজ তদারকি করে বাসায় ফিরে যাবেন। বোমকেশ বলে উঠল, মন্দ কথা নয়। আচ্ছা অজিত, তুমি ফিরে যাও, আমি কাল কাজকর্ম দেখে তারপরে না হয় ফিরব। অজিত চলে গেল। কলকাতা শহরে এপাড়া থেকে ওপাড়া যাওয়া বিদেশ যাত্রার সমান। পরদিন সকালে 8:45টার সময় বোমকেশ চা জল খাবার খেয়ে বেরোবার উপক্রম করছেন। এমন সময় টেলিফোন বেজে উঠল। রাখালবাবু ফোন ধরে কিছুক্ষণ নিবিষ্ট মনে শুনলেন, 2-একটা কথাও বললেন। তারপর ফোন রেখে দিয়ে বোমকেশকে বললেন, থানা থেকে বলছিল আমার এলাকার একটা হোটেলে খুন হয়েছে, বেশ রহস্যময় ব্যাপার মনে হচ্ছে, আপনি যাবেন আমার সঙ্গে? বোমকেশ বলে উঠল, রহস্যময় খুন?
নিশ্চয়ই যাব। ইন্সপেক্টর রাখাল সরকার ব্যোমকেশকে নিয়ে যখন নিরুপমা হোটেলে পৌঁছলেন, তখন থানা থেকে দুজন সাব ইন্সপেক্টর সাঙ্গপাঙ্গ নিয়ে হোটেল দখল করেছে। সদর দরজায় একজন কনস্টেবল দাঁড়িয়ে আছে। হোটেলের লোককে হোটেলে রাখা হয়েছে, বাইরের লোককে বাইরে। রাখালবাবু হরিশ্চন্দ্রের অফিসে প্রবেশ করে দেখলেন পুলিশের ডাক্তার কালো ব্যাগ নিয়ে অপেক্ষা করছেন। রাখালবাবু বললেন, এই যে ডাক্তার, এসে গেছেন দেখছি। আর আপনি বুঝি হোটেলের ম্যানেজার? হরিশ্চন্দ্রবাবু বললেন, আজ্ঞে হ্যাঁ। রাখালবাবু জিজ্ঞাসা করলেন, আপনি লাশ আবিষ্কার করেছেন? হরিশ্চন্দ্রবাবুর উত্তর, হ্যাঁ। ইন্সপেক্টর সরকার এবং ব্যোমকেশ বক্সী পাশাপাশি চেয়ারে বসলেন। রাখালবাবু বললেন, বেশ, আপনি কি জানেন সম্পূর্ণটা সংক্ষেপে বলুন। আজ সকাল থেকে যা যা ঘটেছিল হরিশ্চন্দ্র বললেন। শুনে রাখালবাবু ব্যোমকেশের দিকে তাকালেন। ব্যোমকেশ একটু ঘাড় নাড়ল। রাখালবাবু তখন উঠে দাঁড়িয়ে বললেন, আপনি ঠিক কাজ করেছেন। চলুন ডাক্তার, এবার লাশ পরিদর্শন করা যাক। হরিশ্চন্দ্র আগে আগে সিঁড়ি দিয়ে দোতলায় চললেন। তার পেছনে রাখালবাবু, ব্যোমকেশ ও ডাক্তার। দোতলার 2 নম্বর ঘরের সামনে গুণধরের বদলে একজন কনস্টেবল দাঁড়িয়ে আছে। হরিশ্চন্দ্র চাবি দিয়ে ঘর খুলে দিলেন। তখন ঘরের ভিতরটি দেখা গেল। ঠিক দরজার সামনে মেঝের ওপরে একটা পুরুষের মৃতদেহ ডান দিকে কাত হয়ে পড়ে আছে। পরনে লুঙ্গি ও গেঞ্জি। মুখখানা দেখে চমকে উঠতে হয়। কেউ যেন ধারালো ছুরি দিয়ে মুখখানাকে ফালা ফালা করে কেটেছে, তারপর অত্যন্ত অযত্ন ভরে আবার জোড়া দিয়ে দিয়েছে। কাটা দাগগুলো তাজা নয়, অনেক দিনের পুরনো, কিন্তু শুকনো ক্ষতের দাগ মুখখানাকে কদাকার করে দিয়েছে। মৃত্যুর কারণ কিন্তু অন্যত্র। গেঞ্জির বুকের ওপর খানিকটা রক্ত শুকিয়ে আছে। দোরের কাছ থেকে কিছুক্ষণ মৃতদেহ পরিদর্শন করে রাখালবাবু বললেন, ডাক্তার, আপনি আগে লাশ পরীক্ষা করুন। আপনার কাজ হয়ে গেলে আমরা ঘরে ঢুকব। ডাক্তার ঘরে প্রবেশ করলেন। বাকি 3 জন লাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। ব্যোমকেশ একবার আর চোখে হরিশ্চন্দ্রের মুখের পানে তাকালো, কিন্তু সেখানে ভয়ার্থী ছাড়া আর কিছুই দেখতে পেল না। কি ব্যাপার বলুন দেখি? আমাকে এখনই বেরোতে হবে, কিন্তু পুলিশ বেরোতে দিচ্ছে না, এর মানে কি? একটা মহিলা কণ্ঠের স্বর শুনে 3 জনে পেছনে ফিরে তাকালেন। একটি মহিলা ক্রুদ্ধ ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন। দেখে রাখালবাবু প্রশ্ন করলেন, আপনি কে? হরিশ্চন্দ্র পরিচয় দিলেন। ইনি 1 নম্বর ঘরে থাকেন, ডক্টর মিসেস শোভনা রায়। রাখালবাবু মিনতির সুরে বললেন, দেখুন, এই ঘরে কাল রাত্রে এক ভদ্রলোক খুন হয়েছেন। এই হোটেলে যারা আছেন সকলকেই আমাদের জেরা করতে হবে। জেরা করার আগে কাউকে বাইরে যেতে দিতে পারি না, কিন্তু আপনি নিশ্চিন্ত থাকুন, সকলের আগে আমি আপনাকেই জেরা করে তারপর ছেড়ে দেব। মহিলাটির মুখের ভাব বদলে গেল। তিনি শঙ্কিত চোখে চেয়ে বললেন, খুন হয়েছে? আমার পাশের ঘরে খুন হয়েছে? কখন? কে খুন করেছে? ইন্সপেক্টর মাথা নেড়ে বললেন, তা এখনো জানা যায়নি। আপনি নিজের ঘরে গিয়ে বসুন, আমরা এখনই আসছি। মহিলাটি একটু ইতস্তত করলেন, একবার 2 নম্বর ঘরের দিকে উঁকি মারলেন, তারপর নিজের ঘরে গিয়ে দরজা ভেজিয়ে দিলেন। ইতিমধ্যে সাব ইন্সপেক্টর 2 জন উপস্থিত হয়েছিল। রাখালবাবু তাদের বললেন, তোমরা একজন তেতলায় আর একজন দোতলায় যত অতিথি আছেন সকলের নাম ধাম ঠিকানা নিয়ে নাও। কাল রাত্রে কে কোথায় ছিল সেটাও খবর নিও। কেবল 1 নম্বর আর 3 নম্বর ঘরে তোমাদের যাবার দরকার নেই, ওদের আমি জেরা করব। সাব ইন্সপেক্টর 2 জন চলে গেল। 5 মিনিট পরে ডাক্তার ঘর থেকে বেরিয়ে এলেন। বললেন, এবার লাশ সরাতে পারেন। রাখালবাবু বললেন, কি দেখলেন? ডাক্তার উত্তর দিলেন, ছুরির আঘাতে মৃত্যু হয়েছে। ছুরি কিংবা ওই রকম কোনো সরু ধারালো অস্ত্র পাজরার ফাঁক দিয়ে একেবারে হৃদযন্ত্রে প্রবেশ করেছে।
এ পেশাদার খুনির কাজ। ওই একটি বই আর ক্ষতচিহ্ন নেই, প্রথম মারেই মর্মস্থানে পৌঁছেছে। রাখালবাবু বললেন, তারপর জিজ্ঞাসা করলেন, আচ্ছা ডাক্তার, মৃত্যুর সময়? ডাক্তার উত্তর দিলেন, অ্যাটপসি না করে নিশ্চিতভাবে বলা শক্ত, সম্ভবত কাল রাত্রি 9টা থেকে 12টার মধ্যে। ব্যোমকেশ বলল, মুখের দাগগুলো কতদিনের পুরনো? ডাক্তারবাবু বললেন, 10-12 বছরের কম নয়। আচ্ছা, ওনার বয়স কত হবে? ডাক্তার বললেন, মুখ দেখে তো বোঝা যায় না, 40-এর আশেপাশে। আচ্ছা, আমি এখন চলি, তাড়াতাড়ি লাশ পাঠিয়ে দেবেন, আজই কাটবো, কাল রিপোর্ট পেয়ে যাবেন। বলেই ডাক্তার চলে গেলেন। রাখালবাবু হরিশ্চন্দ্রকে বললেন, আপনি নিজের কাজে যান, অফিসেই থাকবেন, এ ঘরের চাবিটা আমায় দিয়ে যান। 0.5 ঘন্টা পরে লাশ চালান করে দিয়ে রাখালবাবু ব্যোমকেশের পানে তাকালেন। ব্যোমকেশ 1 নম্বর ঘরের দিকে আঙুল দেখিয়ে বলল, মহিলাটির সওয়াল জবাব আগে সেরে নিন, মহিলা এবং ডাক্তারের অধিকার আগে। রাখালবাবু বললেন, ঠিক ঠিক, ওকে আগে ছেড়ে দিয়ে তারপর এ ঘরটা দেখা যাবে। রাখালবাবু 2 নম্বর দোরে চাবি দিয়ে বললেন, আসুন। 1 নম্বর দোরে টোকা দিতেই দোর খুলে গেল। মহিলাটির মুখ অপ্রসন্ন, তার বেটে নিরেট গোছের শরীরটি আটোসাটো পোশাকের মধ্যে যেন অধীরতায় ফেটে পড়বার উপক্রম করছে। তিনি বললেন, যত শিগগিরই পারেন আমাকে ছেড়ে দিন দারোগাবাবু, আমার কাজের ক্ষতি হচ্ছে। রাখালবাবু বললেন, 2-4টে প্রশ্ন করেই আপনাকে ছেড়ে দেব। বলেই খাতা পেন্সিল বের করে প্রশ্ন আরম্ভ করলেন। আপনার পুরো নাম? মহিলাটি উত্তর দিলেন, মিসেস শোভনা রায়। রাখালবাবু আবার প্রশ্ন করলেন, বয়স? মহিলাটি উত্তরে বললেন, 49। রাখালবাবুর আবার প্রশ্ন, স্বামীর নাম? স্বর্গীয় রামরতন রায়। রাখালবাবু প্রশ্ন করলেন, আপনি ডাক্তার? কোথায় ডাক্তারি করেন? মহিলাটি উত্তরে বললেন, বহরমপুরে। রাখালবাবু জিজ্ঞাসা করলেন, কলকাতা এসেছেন কেন? মহিলাটি বললেন, আমি গাইনোকোলজিস্ট, প্রধানত স্ত্রী রোগের চিকিৎসা করি। সেবা সদনের সঙ্গে আমার যোগাযোগ আছে, তাই মাঝে মাঝে আসি। রাখালবাবুর আবার প্রশ্ন, কলকাতায় আপনার আত্মীয় স্বজন নেই? মহিলাটি বললেন, কোথাও কেউ নেই আমার। ছেলেপুলে? উত্তরে মহিলাটি বললেন, না, একটি মেয়ে ছিল, অনেক দিন আগে মারা গেছে। মিসেস রায়ের মুখ খানিকক্ষণের জন্য কঠিন হয়ে উঠল, তারপর আবার স্বাভাবিক হলো। মহিলাটির মুখখানি সুশ্রী নয়, কঠিন হলে আরও কুশ্রী দেখায়। রাখালবাবু আবার জিজ্ঞাসা করলেন, কলকাতায় যখন আসেন এখানেই ওঠেন? উত্তরে মহিলাটি বললেন, হ্যাঁ, এখানে উঠলে আমার সুবিধে হয়। রাখালবাবু আবার প্রশ্ন করলেন, এবার কবে এসেছেন? উত্তরে বললেন, পরশু। রাখালবাবু প্রশ্ন করলেন, কাল রাত্রে পাশের ঘরে রাজকুমার বসু নামে একজন ভদ্রলোক খুন হয়েছেন, তাকে আপনি চিনতেন? মহিলাটি উত্তরে বলল, না, কখনো নাম শুনিনি। রাখালবাবু জিজ্ঞাসা করলেন, আগে কখনো দেখেননি? পাশাপাশি ঘরে ছিলেন তো, তাই জিজ্ঞাসা করছি। মহিলাটি বললেন, না, ও মুখ দেখলে মনে থাকতো। কাল রাত্রি 8টার পরে আপনি কোথায় ছিলেন? রাখালবাবুর প্রশ্নে মহিলাটি উত্তর দিলেন, 8টার সময় আমি সেবা সদন থেকে ফিরে আসি। ঘরে এসে হাত মুখ ধুয়ে কাপড় চোপড় বদলে নিচে ডাইনিং রুমে খেতে গেলুম। 9টার আগেই ঘরে ফিরে এলুম, তারপর আর ঘর থেকে বেরোইনি। রাখালবাবু আবার জিজ্ঞাসা করলেন, রাত্রে কিছু জানতে পেরেছিলেন? মিসেস রায় উত্তরে বললেন, আমি 9:15টার সময় শুয়ে পড়েছিলুম, কিন্তু বারবার ঘুমের বিঘ্ন হচ্ছিল। পাশের ঘরের শব্দে চটকা ভেঙে যাচ্ছিল। রাখালবাবু জিজ্ঞাসা করলেন, পাশের ঘরে শব্দ হচ্ছিল? মিসেস রায় উত্তর দিলেন, ঘরে শব্দ হচ্ছিল কিনা শুনতে পাইনি,
কিন্তু ঘরের দরজা বারবার খুলছিল আর বন্ধ হচ্ছিল। রাখালবাবু জিজ্ঞাসা করলেন, রাত্রি তখন কত? মিসেস রায় উত্তর দিলেন, ঘড়ি দেখিনি, আন্দাজ 9টা থেকে 10টার মধ্যে। রাখালবাবু আবার প্রশ্ন করলেন, আপনি কিছু করলেন? মিসেস রায় বললেন, কি করব, হোটেলে অনেক অবিবেচক লোক আসে, তারা পরের সুবিধা অসুবিধা বোঝে না। রাখালবাবু প্রশ্ন করলেন, আজ সকালে কখন জানতে পারলেন? মিসেস রায় উত্তর দিলেন, খুন হয়েছে আপনার কাছে জানলাম। ভোরবেলা চাকর বেডটি দিয়ে গেল, তারপর আমি তৈরি হয়ে বেরোতে যাচ্ছি, নিচে ব্রেকফাস্ট খেয়ে কাজে যাব। এমন সময় পাশের ঘরে দৌড় ঠেলাঠেলি চেঁচামেচি শুনতে পেলুম। বেরিয়ে দেখলুম ম্যানেজার। জিজ্ঞাসা করলুম কি হয়েছে, সে কিছুই বলল না। তারপর 3 নম্বর ঘরে গেলাম। রাখালবাবু জিজ্ঞাসা করলেন, 3 নম্বর ঘরে গেলেন কেন? মহিলাটি উত্তর দিল, 3 নম্বর ঘরের ভদ্রলোকের শরীর খারাপ হয়েছে, ডাক্তার খুঁজছিলেন, তাই তাকে দেখতে গিয়েছিলুম। রাখালবাবু জিজ্ঞাসা করলেন, তাকে আগে থেকে চিনতেন বুঝি? মিসেস রায় বললেন, দেখেছি, কিন্তু চেনা পরিচয় কিছু ছিল না, তার নামও জানি না। ও, তা কি হয়েছে ভদ্রলোকের? মিসেস রায় উত্তর দিলেন, ঠান্ডা লেগে জ্বর হয়েছে। রাখালবাবু ব্যোমকেশের পানে তাকালেন। ব্যোমকেশ মাথা নেড়ে জানালো, আর কোনো প্রশ্ন নেই। রাখালবাবু শোভনা রায়কে বললেন, আপাতত আর কোনো প্রশ্ন নেই, আপনি কাজে যেতে পারেন, কিন্তু আমাদের না জানিয়ে কলকাতা ছাড়বেন না যেন। শোভনা রায়ের মুখ বিরক্ত হয়ে উঠল। তিনি উত্তর না দিয়ে ব্যাগ হাতে উঠে দাঁড়ালেন। 2 নম্বর ঘরের দরজা খুলতে খুলতে রাখালবাবু বললেন, মহিলাটির মেজাজ একটু কড়া, ভয় পাননি, বোধহয় পুলিশের কার্যকলাপের সঙ্গে পরিচয় আছে। ডাক্তার তো, যা হোক, আসুন দেখা যাক ঘরের মধ্যে আততায়ী কোনো চিহ্ন রেখে গেছে কিনা। কনস্টেবল হাজরা, তুমি নিচে গিয়ে হেড অফিসে ফোন করো, যেন ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টদের পাঠানো হয়। কনস্টেবল সেলুট করে চলে গেল। রাখালবাবু ব্যোমকেশকে নিয়ে ঘরে ঢুকে দৌড় ভেজিয়ে দিলেন। ঘরটি আয়তনে 10 ফুট বাই 12 ফুট। একটা 1 হাড়া লোহার খাট, ছোট টেবিল এবং চেয়ার, দেয়ালে আয়না লাগানো, তার পাশে কাপড় রাখার আলনা, মাথার ওপর ফ্যান। দুজনে ঘরের মাঝখানে দাঁড়িয়ে চারিদিকে দৃষ্টি ফেরালেন। রাখালবাবু বললেন, বিছানাটা দেখেছেন? ব্যোমকেশ বলল, দেখেছি। বিছানা আর আলনা দুই দ্রষ্টব্য। বিছানা দেখে মনে হচ্ছে কাল রাত্রে রাজকুমার বসু বিছানায় শুয়েছিল। চাদর একটু কুঁচকে আছে, বালিশের ওপরে মাথার দাগ। আলনায় একটা কোঁচকানো ধুতি আর পাঞ্জাবিও টাঙানো রয়েছে। রাখালবাবু বললেন, কি মনে হচ্ছে? ব্যোমকেশ বলল, মনে হচ্ছে কাল রাত্রে রাজকুমার বসু কাপড় পাঞ্জাবি ছেড়ে লুঙ্গি আর গেঞ্জি পরে শুয়েছিল, তারপর একসময় দৌড়ে টোকা পড়ল। রাজকুমার বিছানা থেকে উঠে যেই দৌড় খুলল, আততায়ী অমনি বাইরে থেকে তার বুকে ছুরি মারল। রাজকুমার পড়ে গেল, আর উঠল না। আততায়ী দরজা টেনে বন্ধ করে চলে গেল। আমার বিশ্বাস আততায়ী ঘরে ঢোকেনি। ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট রাজকুমার ছাড়া আর কারোর আঙ্গুলের ছাপ ঘরের মধ্যে পাবেন না। দৌড়ের হাতলে আততায়ীর আঙ্গুলের ছাপ হয়তো ছিল, কিন্তু এখন আর পাওয়া যাবে না। তার উপর আরো অনেক আঙ্গুলের ছাপ পড়েছে। রাখালবাবু বললেন, তা বটে, তবু অধিকন্তু ন দোষায়। আসুন ঘরটা তল্লাশ করে দেখা যাক। ব্যোমকেশ বলল, আপনি তল্লাশ করুন, আমি কোনো জিনিসে হাত দেব না, তাতে আঙ্গুলের ছাপ আরও বেড়ে যাবে। রাখালবাবু বললেন, বেশ, তাহলে আপনি দাঁড়িয়ে তদারকি করুন। রাখালবাবু বিধিবদ্ধভাবে তল্লাশ আরম্ভ করলেন। টেবিলের দেরাজ, পাঞ্জাবির পকেট, বিছানার তোশকের নিচে সর্বত্র অনুসন্ধান করলেন, কিন্তু কিছুই পেলেন না। অবশেষে খাটের তলা থেকে তিনি একটা সুটকেস টেনে বার করলেন। মৃতের এই একটিমাত্র মাল ঘরে আছে, আর কিচ্ছু নেই। সুটকেসের গায়ে চাবি লাগানো ছিল।
রাখালবাবু সুটকেসের ডালাটা তুললেন। দেখা গেল 2 সেট জামা কাপড় রয়েছে। কাপড়ের নিচে এক গোছা 10 টাকার নোট আর একটা ডায়েরির আকারের ছোট বাঁধানো খাতা। খাতাটা সরিয়ে রেখে রাখালবাবু প্রথমে 10 টাকার নোটগুলো গুনলেন। 120খানা নোট, অর্থাৎ ঠিক 1200 টাকা। তিনি নোটগুলো নিজের পকেটে রাখতে রাখতে বললেন, দেখা যাচ্ছে যে খুন করেছে তার টাকার লোভ নেই। তিনি খাতাটা তুলে নিলেন। খাতার নাম পৃষ্ঠায় লেখা রয়েছে সুকান্ত সোম। রাখালবাবু ব্যোমকেশের পানে তাকালেন। ব্যোমকেশ বলে উঠল, রাজকুমার নামটা তাহলে মেকি, কিন্তু সুকান্ত সোম যেন কোথায় শুনেছি, মাথার মধ্যে একটা ঘন্টি বাজছে। আচ্ছা, আপনি শোনেননি? রাখালবাবু বললেন, মনে পড়ছে না, বলেই খাতার পাতা উল্টাতে লাগলেন। প্রত্যেক পাতার মাথায় একটা শহরের নাম, যেমন কাশী, কলকাতা, কটক। শহরের নিচে কয়েকটা নাম ও ঠিকানা, সম্ভবস্থলে টেলিফোন নম্বর। প্রত্যেক পাতায় 4টি নাম লেখা আছে। প্রায় প্রত্যেক নামের পাশে একটা টাকার অঙ্ক, যেমন মোহনলাল কুণ্ডু, তার নিচে তার ঠিকানা এবং পাশে টাকার অঙ্ক 500। আর একটি নাম জগৎবন্ধু পাত্র, তার নিচে তার ঠিকানা এবং টাকার অঙ্ক 400। একজন ভদ্রমহিলার নাম লতিকা চৌধুরী, তার নিচে তার ঠিকানা এবং টাকার অঙ্ক 300। খাতাখানা ব্যোমকেশের হাতে দিয়ে রাখালবাবু বললেন, দেখুন যদি কিছু হদিশ পান। ব্যোমকেশ খাতাখানা মন দিয়ে পরীক্ষা করে বলল, আমার সন্দেহ হচ্ছে লোকটার পেশা ছিল ব্ল্যাকমেল করা। রাখালবাবু বললেন, অন্য পেশা কি সম্ভব নয়? যেমন ধরুন বিমার দালাল। ব্যোমকেশ বলল, অসম্ভব বলছি না, কিন্তু বিমার দালালকে কেউ খুন করে না, তারা ছদ্মনামেও ঘুরে বেড়ায় না। রাখালবাবু বললেন, তাহলে আপনি মনে করেন রাজকুমার বসু যাদের ব্ল্যাকমেল করছিল তাদের মধ্যে কেউ তাকে খুন করেছে? কলকাতার ফিরিস্তিতে যাদের নাম আছে তাদের সওয়াল জবাব করলে কতটা আন্দাজ করা যাবে। চলুন এবার 3 নম্বর ঘরের মক্কেলের সঙ্গে দেখা করা যাক। ব্যোমকেশ বলল, চলুন। 3 নম্বর ঘরে সচিতোষ সান্যাল বিছানায় চিত হয়ে শুয়েছিলেন। পদশব্দ শুনে ঘাড় তুলে বললেন, কে? রাখালবাবু সংক্ষেপে বললেন, পুলিশ। সচিতোষবাবু উঠে বসলেন, চক্ষু গোল গোল করে বললেন, পুলিশ? কি চাই? রাখালবাবু বললেন, আপনাকে 2-4টা প্রশ্ন করতে চাই। জানেন বোধহয় পাশের 2 নম্বর ঘরে কাল রাত্রে খুন হয়েছে? সচিতোষবাবু মুহূর্তকাল নির্বাক হয়ে আঁতকে উঠে বললেন, কি খুন হয়েছে? কে খুন হয়েছে? 3 নম্বর ঘরটি আয়তনে এবং আসবাবপত্রে অন্য 2টি ঘরের অনুরূপ। রাখালবাবু বিছানার ধারে বসলেন। ব্যোমকেশ বসল চেয়ারে। রাখালবাবু বললেন, 2 নম্বর ঘরে যিনি ছিলেন কাল রাতে তিনি খুন হয়েছেন, তার নাম রাজকুমার বসু। আপনি তাকে চিনতেন নাকি? সচিতোষবাবু বললেন, রাজকুমার বোস? না, চিনতাম না। কে খুন করেছে? রাখালবাবু বললেন, তা এখনো জানা যায়নি। আপনার নাম কি? উনি উত্তর দিলেন, সচিতোষ সান্যাল। রাখালবাবু প্রশ্ন করলেন, আপনার নিবাস? সচিতোষবাবু বললেন, ভাগলপুর। আমার শরীর খারাপ, ডাক্তার শুয়ে থাকতে বলেছে। রাখালবাবু বললেন, কোন ডাক্তার? সচিতোষবাবু বলে উঠলেন, মেয়ে ডাক্তার। ঠান্ডা লেগেছে, অ্যাসপিরিন বড়ি খেয়ে শুয়ে থাকতে বলল। আচ্ছা, মেয়েরা কি ভালো ডাক্তার হয়? রাখালবাবু বলে উঠলেন, হতে বাধা নেই। ঠান্ডা লাগালেন কি করে? সচিতোষবাবু বললেন, কাল সন্ধ্যার পর বেরিয়েছিলুম, গায়ে আলো আনছিল না, তাই ঠান্ডা লেগে গেছে। রাখালবাবু প্রশ্ন করলেন, রাত্রিতে ঘর থেকে বেরোননি? সচিতোষবাবু উত্তরে বললেন, না, 9টার সময় ডাইনিং রুম থেকে খেয়ে ঘরে ঢুকেছিলাম, আর বেরোইনি।
রাখালবাবু বলে উঠলেন, আচ্ছা আচ্ছা, ও কথা থাক। আপনি কবে কলকাতায় এসেছেন? সচিতোষবাবু বললেন, 3 দিন হলো। আজ ফিরে যাবার কথা, কিন্তু... রাখালবাবু আবার প্রশ্ন করলেন, আপনি কলকাতায় এসেছেন কেন? সচিতোষবাবু বললেন, আমার ঘিয়ের ব্যবসা আছে, গঙ্গুরামকে ঘি যোগান দিই, তাই মাঝে মাঝে আসতে হয়। আচ্ছা, ঠান্ডা লাগা থেকে তো নিউমোনিয়া হতে পারে, তাই না? রাখালবাবু বললেন, হ্যাঁ, তা হতে পারে, কিন্তু আপনার হবে না। আপনি বেশ তাগড়া আছেন। বয়স কত আপনার? সচিতোষবাবু বললেন, এই 42 হবে। দেখতে তাগড়া বটে, কিন্তু আমার শরীর ভারী পলকা, একটুতেই রোগে ধরে। বেজায় খিদে পেয়েছে, কিছু খেলে রোগ বেড়ে যাবে না তো? রাখালবাবু বললেন, গরম দুধ আর পাউরুটি খান। আচ্ছা, রাজকুমার বোসকে তাহলে চিনতেন না? সচিতোষবাবু বললেন, না, কখনো নাম শুনিনি। ব্যোমকেশ বলল, সুকান্ত নামটা কখনো শুনেছেন? সচিতোষ আবার বললেন, সুকান্ত? না, আমার শালার নাম ছিল শ্রীকান্ত কুমার লাহিড়ী, মারা গেছে। রাখালবাবু প্রশ্ন করলেন, কাল রাত্রে আপনি পাশের ঘরে কোনো শব্দ শোনেননি? সচিতোষবাবু বললেন, শব্দ? না, খেয়ে এসেই শুয়েছি, শুয়েই ঘুমিয়ে পড়েছি। বউ বলে, আমি একবার ঘুমোলে ডাকাত পড়লেও ঘুম ভাঙে না। পাশের ঘরের লোকটাকে কি দিয়ে খুন করেছে? বন্দুক দিয়ে? রাখালবাবু বললেন, না, ছুরি দিয়ে, বলেই উঠে পড়লেন। আপনি পুলিশকে খবর না দিয়ে কলকাতা ছেড়ে যাবেন না। চলুন ব্যোমকেশদা। নিচে অফিস ঘরে হরিশ্চন্দ্র জুবুথুবু হয়ে বসেছিলেন। ব্যোমকেশদের দেখে উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়িয়ে কুণ্ঠিত হয়ে প্রশ্ন করলেন, কি হলো? রাখালবাবু প্রশ্নের উত্তর না দিয়ে বললেন, এবার আপনাদের অর্থাৎ হোটেলের স্টাফেদের এজাহার নেব। আপনাকে দিয়েই শুরু করি, বসুন। 3 জনে বসলেন। রাখালবাবু সওয়াল জবাব আরম্ভ করলেন, আপনার পুরো নাম? উত্তরে ম্যানেজারবাবু বললেন, হরিশ্চন্দ্র হোর। রাখালবাবু আবার প্রশ্ন করলেন, আপনি হোটেলের ম্যানেজার, এখানেই থাকেন? উত্তরে হরিশ্চন্দ্রবাবু বললেন, হ্যাঁ। রাখালবাবু প্রশ্ন করলেন, কতদিন আছেন? হরিশ্চন্দ্র বললেন, 8 বছর। রাখালবাবু বললেন, মৃত রাজকুমার বোস সম্বন্ধে কি জানেন বলুন। হরিশ্চন্দ্র মোটা একটা খাতা বের করলেন, বের করেই খুললেন। খুলে বললেন, রাজকুমার বসু, ঠিকানা আদমপুর, পাটনা। গত 5 বছর ধরে তিনি বছরে 2 বার এখানে আসতেন, 2-3 দিন থাকতেন, হোটেল থেকে বেরোতেন না। এই অফিসে এসে 3-4 জন বন্ধুকে টেলিফোন করতেন, তারা এসে সন্ধ্যার পর তার সঙ্গে দেখা করতেন। এর বেশি কিছু আমি জানি না। রাখালবাবু প্রশ্ন করলেন, এবার তিনি কবে এসেছিলেন? ম্যানেজারবাবু উত্তর দিলেন, পরশু। রাখালবাবু আবার প্রশ্ন করলেন, টেলিফোন করেছিলেন? ম্যানেজারবাবু বললেন, পরশু রাতে এলেন, সে রাত্রে টেলিফোন করেননি, কাল সকালে করেছিলেন। রাখালবাবু প্রশ্ন করলেন, রাজকুমারবাবু যখন আসতেন ওই 2 নম্বর রুমেই থাকতেন? ম্যানেজারবাবু উত্তর দিলেন, না, যখন যে ঘর খালি থাকতো সে ঘরেই থাকতেন। রাখালবাবু আবার প্রশ্ন করলেন, রাজকুমারবাবু কি কাজ করতেন আপনি জানেন? ম্যানেজারবাবু উত্তর দিলেন, আজ্ঞে না। রাখালবাবু প্রশ্ন করলেন, আপনি কাল রাত্রে নিশ্চয়ই হোটেলেই ছিলেন? ম্যানেজারবাবু বললেন, আজ্ঞে। একটু ইতস্তত করে বললেন, ঘন্টা 2-এর জন্য একবার বেরিয়েছিলুম। আমি হোটেলে থাকি বটে, কিন্তু আমার পরিবার বাইরে ভাড়া বাড়িতে থাকে, মাঝে মাঝে তাদের একটু দেখতে যাই। কাল রাত্রে অতিথিরা খেতে বসবার পর আমি বেরিয়েছিলাম, তারপর 11টা নাগাদ ফিরে আসি। রাখালবাবু প্রশ্ন করলেন, আপনার অবর্তমানে হোটেলের ইনচার্জ কে থাকে? হরিশ্চন্দ্রবাবু বললেন, সর্দার খানসামা গুণধর গুই।
রাখালবাবু বললেন, গুণধরকে একবার ডাকুন। গুণধরকে ডাকা হলো। সে এসে দাঁড়ালো। আবার প্রশ্ন উত্তর আরম্ভ হলো। রাখালবাবু জিজ্ঞাসা করলেন, রাজকুমার বোস যিনি খুন হয়েছেন তার সম্বন্ধে তুমি কি জানো? গুণধর বলল, আজ্ঞে, বেশি কিছু জানি না। তিনি মাঝে মাঝে আসতেন, 2-3 দিন থেকে চলে যেতেন। রাখালবাবু প্রশ্ন করলেন, তোমার সঙ্গে তার কোনো কথাবার্তা হতো না? গুণধর বলল, আগে খুব কম, ফাই ফরমাস করতেন, তার বেশি নয়। রাখালবাবু বললেন, তার দেখাশোনা করতো কে? গুণধর বলল, আগে আমি করতাম। সকালে বেডটি নিয়ে যেতাম, তারপরে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব আমিই পৌঁছে দিতাম। দোতলায় যারা থাকেন আমি তাদের দেখাশোনা করি, তেতলায় দেখাশোনা করে। সঙ্গে সঙ্গে রাখালবাবু থামিয়ে দিয়ে বললেন, ও, তাহলে রাজকুমারবাবু ডাইনিং রুমে খেতে নামতেন না? গুণধর বলল, আজ্ঞে না। রাখালবাবু আবার প্রশ্ন করলেন, কাল তুমি তাকে শেষবার কখন দেখেছ? গুণধর বলল, রাত্রি 9:45 সময় তাকে ডিনার দিতে গেছিলাম। তারপর 9টার সময় এটো বাসনকোসন আনতে গেছিলাম। তিনি তখন বেঁচে ছিলেন। রাখালবাবু বললেন, বুঝলাম, কিন্তু তিনি ডাইনিং রুমে কেন যেতেন না বলতে পারো? গুণধর বলল, তা জানি না হুজুর, তবে বোধহয় তার মুখখানা কাটাকুটি হয়ে বড় হয়ে গেছিল, তাই তিনি সহজে লোকের সামনে বেরোতেন না। রাখালবাবু বললেন, আচ্ছা, তা হতে পারে, কিন্তু তার কাছে লোক আসতো? গুণধর বলল, তা আসতো হুজুর। রাখালবাবু আবার জিজ্ঞাসা করলেন, কাল কে কে এসেছিল তুমি জানো? গুণধর বলল, আমি জানি না, জেনারেল সিং বলতে পারবে। রাখালবাবু জিজ্ঞাসা করলেন, জেনারেল সিং কে? গুণধর বলল, আগে আমাদের দারোয়ান, তার নাম রামপ্রীতি সিং, সবাই তাকে জেনারেল সিং বলে ডাকে। রাখালবাবু জেনারেল সিংকে ডাকতে বললেন। ভোজপুরি জোয়ান রামপ্রীতি সিং এসে গোড়ালিতে গোড়ালি ঠেকিয়ে সেলুট করল। আখাম্বা চেহারা, জাদরেল পোশাক, ইয়া গোপ। রাখালবাবু তার আপাত মস্তক নিরীক্ষণ করে বললেন, হ্যাঁ, জেনারেল বটে। তুমি হোটেলের সদরে পাহারা দাও? রামপ্রীতি বলল, জি, সকাল 9টা থেকে 12টা আর বিকেল 5টা থেকে রাত 10টা আমার ডিউটি। রাখালবাবু জিজ্ঞাসা করলেন, হোটেলে যারা অতিথিদের সঙ্গে দেখা করতে আসে তাদের নামধাম তুমি লিখে রাখো? রামপ্রীতি বলল, জি না, সে হুকুম নেই। যারা ভালো সাজ পোশাক পরে আসে তাদের স্যালুট করি, যারা অতিথিদের রুম জানতে চায় তাদের রুম নাম্বার বলে দিই। রাখালবাবু জিজ্ঞাসা করলেন, কাউকে আটকাও না? রামপ্রীতি বলল, জি, ভালো জামা কাপড় পরা থাকলে আটকাই না। রাখালবাবু আবার জিজ্ঞাসা করলেন, আর যদি ছেঁড়া জামা কাপড় পরা হয়? রামপ্রীতি বলল, তখন কটমট করে তাকাই। তখন রাখালবাবু হেসে বললেন, সাব্বাস, এবার বলো দেখি, কাল সন্ধ্যের পর দোতলার 2 নম্বর ঘরের বাবুর সঙ্গে কেউ দেখা করতে এসেছিল? রামপ্রীতি বলল, জি, এসেছিল। 2 জন মরদ আর 1 জন অরত। রাত্রি 9:15 সময় এলেন অরত। তিনি ঘরের নম্বর জেনে দোতলায় গেলেন। 5 মিনিট পরে তিনি চলে গেলেন। রাখালবাবু জিজ্ঞাসা করলেন, তার বয়স কত? রামপ্রীতি বলল, 20-25 হবে। গড়ি, পাতলা লম্বা চেহারা, চোখে চশমা ছিল। রাখালবাবু বললেন, বেশ, তারপর? রামপ্রীতি বলে চলল, তারপর 9:30টার সময় এলেন 1 মরদ। তিনি ঘরের নম্বর নিয়ে উপরে গেলেন। 5 মিনিট পরে ফিরে চলে গেলেন। এর চেহারা দুবলা, মোজ দাড়ি আছে থোড়া থোড়া। রাখালবাবু জিজ্ঞাসা করলেন, তারপর? রামপ্রীতি বলল, 9:45টার সময় আর 1 জন মরদ এলেন। মোটা তাজা শরীর, খাঁটি বাঙালি বাবু।
তিনিও ওপরে গিয়ে 5 মিনিট ছিলেন, তারপর চলে গেলেন। তারপর আমার ডিউটির মধ্যে আর কেউ আসেননি হুজুর। জেনারেল রামপ্রীতি সিংয়ের চেহারা যতই স্থূল হোক, স্মৃতিশক্তি যে খুব তীক্ষ্ণ তাতে সন্দেহ নেই। রাখালবাবু খুশি হয়ে বললেন, বহুত আচ্ছা, তুমি এখন আরাম করো গিয়ে। জেনারেল জোড়া পায়ে স্যালুট করে চলে গেল। রাখালবাবু পকেট থেকে 1200 টাকার নোট বার করে হরিশ্চন্দ্রর হাতে দিলেন, দিয়ে বললেন, আপাতত এই টাকাটা আপনার কাছে রাখুন, মৃতের সুটকেস থেকে পাওয়া গেছে। টাকার জন্য একটা রসিদ দিন আমাকে। ঘরে একটা লোহার সিন্দুক ছিল। হরিশ্চন্দ্র নোটগুলো সিন্দুকে রেখে রসিদ লিখে দিলেন। ব্যোমকেশ ভুরু কুঁচকে বসে রইল। ইতিমধ্যে সাব ইন্সপেক্টর দুজন নেমে এসে দাঁড়িয়েছিল। রাখালবাবু তাদের প্রশ্ন করলেন, কি হলো? একটি সাব ইন্সপেক্টর বলল, আমি তেতলায় গিয়েছিলাম, সকলের নামধাম লিখে নিয়েছি। সকলেই বলল রাত 9টার পর ডিনার খেয়ে তারা ঘরে ফিরে এসেছিল, আর ঘর থেকে বেরোয়নি। রাখালবাবু জিজ্ঞাসা করলেন, তাদের কথা সত্যি কিনা যাচাই করেছিলে? ইন্সপেক্টর জবাব দিল, কি করে যাচাই করব? প্রত্যেকের আলাদা ঘর। তবে একটা প্রমাণ আছে। রাত্রে খাওয়া দাওয়ার পালা শেষ হলে একটা চাকর তেতলার সিঁড়ির সামনে শোয়। তাকে ডিঙিয়ে সিঁড়ি দিয়ে নামা সম্ভব নয়। আমি চাকরটাকে জিজ্ঞাসা করেছি, সে বলল রাত্রি 10:30টার সময় সে শুতে গেছিল, তারপর আর কেউ সিঁড়ি দিয়ে নামেনি। রাখালবাবু বললেন, বেশ, আর তুমি? দ্বিতীয় সাব ইন্সপেক্টর বলল, দোতলাতেও একই অবস্থা, সকলের নাম ঠিকানা লিখে নিয়েছি। দোতলার সিঁড়ির মুখে যে চাকরটা শোয় সে বলল 11:15টার সময় সে শুতে গেছিল, তারপর আর কেউ ঘর থেকে বেরোয়নি। রাখালবাবু ম্যানেজারকে জিজ্ঞাসা করলেন, রাত্রিতে চাকর সিঁড়ির মুখে শোয় কেন? ম্যানেজার বললেন, রাত্রে যদি কোনো অতিথির কিছু দরকার হয় তাই এই ব্যবস্থা। রাখালবাবু বললেন, বুঝলাম। বলেই রাখালবাবু ঘড়ি দেখলেন, 12টা বেজে গেছে। তিনি ব্যোমকেশকে বললেন, এখানকার কাজ আপাতত এই পর্যন্ত, চলুন এবার বেরিয়ে পড়া যাক, রাস্তায় কোথাও খেয়ে নেওয়া যাবে। ভাগ্যক্রমে 4 জন মক্কেলের বাড়ি কাছাকাছির মধ্যেই, বেশি ঘোরাঘুরি করতে হবে না। আপনার বাড়ি ফিরতে দেরি হয়ে গেল। ব্যোমকেশ বলল, কোনো ক্ষতি নেই, আমি অজিতকে টেলিফোন করে দিচ্ছি। সে টেলিফোন তুলে নিল। হরিশ্চন্দ্র বললে, যদি আপত্তি না থাকে এখানেই আপনাদের সকলের আহারের ব্যবস্থা করছি। রাখালবাবু হেসে বললেন, বাহ, এ তো খুব ভালো কথা। নিরুপমা হোটেলের রান্না ভালো। মধ্যাহ্ন ভোজন দেশীয় বিলেতি মতে সমাধা করে পুলিশ দল ডাইনিং রুম থেকে বেরোলেন, সঙ্গে ব্যোমকেশ। রাখালবাবু দ্বিতীয় সাব ইন্সপেক্টরকে বললেন, দত্ত, তুমি এখানে থাকো, এই নাও 2 নম্বর ঘরের চাবি। ফিঙ্গারপ্রিন্টের দল এখনই আসবে, ওদের ঘর খুলে দিও। আমি ঘোষকে নিয়ে বেরোচ্ছি। আসুন ব্যোমকেশদা। 3 জন ফুটপাতে গিয়ে দাঁড়ালেন। রাখালবাবু পকেট থেকে খাতা বের করে বললেন, এ সময় কাউকে বাড়িতে পাবো কিনা বলা যায় না। যা হোক, চলুন আগে জগৎবন্ধু পাত্রকে দেখা যাক। একটা ট্যাক্সি ধরে 3 জনে উঠে বসলেন। ট্যাক্সি জগৎবন্ধু পাত্রের ঠিকানা লক্ষ্য করে ছুটল। রাখালবাবু বললেন, ব্যোমকেশদা, আজ আপনি এত চুপচাপ কেন? কিছু বলছেন না? ব্যোমকেশ বলল, এখন কেবল শুনে যাচ্ছি, বলা কওয়ার সময় এখনো আসেনি। সময় যেদিন আসবে আপনিই যাইব তোমার কুঞ্জে। জগৎবন্ধু থাকেন একটা তেতলা বাড়ির নিচের ফ্ল্যাটে। রাখালবাবু কড়া নাড়লেন। একটি লোক দৌড় খুলে দাঁড়ালো, ছাটা দাড়ি, কোলকুচো ধরনের চেহারা, বয়স আন্দাজ 40। রাখালবাবু বললেন, আপনার নাম জগৎবন্ধু পাত্র? উত্তরে ভদ্রলোক বললেন, হ্যাঁ। জগৎবন্ধু পুলিশের ইউনিফর্ম দেখে একটু শতচকিত হয়ে বললেন, কি দরকার? রাখালবাবু বললেন, নিরুপমা হোটেলে রাজকুমার বসু নামে এক ব্যক্তি খুন হয়েছেন। জগৎবন্ধু পাত্রের মুখে অকৃত্রিম বিস্ময় ফুটে উঠল।
তিনি বলে উঠলেন, রাজকুমার খুন হয়েছে? রাখালবাবু বললেন, হ্যাঁ। আপনাকে দু একটা প্রশ্ন করতে চাই। জগৎবন্ধু বললেন, আসুন। বলেই জগৎবন্ধু পাত্র একটা ঘরে নিয়ে তাদেরকে বসালেন। বসুন, আমি এখনই আসছি। তিনি পাশের ঘরে চলে গেলেন। বসবার ঘরটি ছোট এবং নিরাবরণ। একটা টেবিল ও 3টে চেয়ার আছে। টেবিলের ওপর টেলিফোন। ব্যোমকেশ সিগারেট ধরিয়ে ঘরের এদিক ওদিক তাকাতে লাগলো, কিন্তু কোথাও গৃহস্বামীর চরিত্রের কোনো পরিচয় পেল না। 5 মিনিট কাটল, 10 মিনিট কাটল, জগৎবন্ধু পাত্রের দেখা নেই। রাখালবাবু তখন গলা চড়িয়ে ডাকলেন, জগৎবন্ধুবাবু! কিন্তু উত্তর এলো না। ব্যোমকেশ মুখ টিপে হাসল, বলল, মনে হচ্ছে জগৎবন্ধু পাত্র গৃহত্যাগ করেছেন। রাখালবাবু উত্তেজিত হয়ে বললেন, পালিয়েছে? এসো ঘোষ, বাড়ির ভিতরটা দেখা যাক। আসুন ব্যোমকেশদা। ব্যোমকেশ কিন্তু গেল না। ঘোষকে নিয়ে রাখালবাবু ভেতরে গেলেন। দেখলেন কেউ নেই, খিড়কির দোর খোলা। রাখালবাবু ফিরে এসে বললেন, পাখি উড়েছে। ব্যোমকেশ ইতিমধ্যে টেবিলের দেরাজ খুলে একখানা বাঁধানো খাতা বের করেছিল। তার পাতা উল্টাতে উল্টাতে বলল, লোকটা বোধহয় ঘোড়দৌড়ের টাউট ছিল। রাখালবাবু বললেন, তাই নাকি? কিন্তু পালালো কেন? ব্যোমকেশ বলল, নিশ্চয়ই গুরুতর গলদ আছে, শুধু ঘোড়দৌড় হলে পালাতো না। রাখালবাবু থানায় ফোন করলেন, পলাতকের বর্ণনা দিলেন, আরও লোক ডেকে পাঠালেন। তারপর ফোন নামিয়ে বললেন, ঘোষ, তুমি এখানে থাকো, আমরা অন্য কাজে যাচ্ছি। এখনই থানা থেকে আরও লোক এসে পড়বে। বাড়িটা তন্ন তন্ন করে তল্লাশ করো, আঙ্গুলের ছাপ নিশ্চয়ই পাবে, আর তৎক্ষণাৎ হেড অফিসে পাঠিয়ে দেবে। লোকটা বোধহয় দাগী আসামি। জগৎবন্ধু পাত্রের বাসা থেকে বেরিয়ে রাখালবাবু ব্যোমকেশকে জিজ্ঞাসা করলেন, কি মনে হয় জগৎবন্ধু পাত্রই আমাদের আসামি? ব্যোমকেশ একটু চুপ করে থেকে বলল, বলা যায় না। লোকটা রাজকুমারের মৃত্যু সংবাদ শুনে চমকে উঠেছিল, তবে অভিনয় হতে পারে। তারপর মোহনলাল কুণ্ডুর বাসায় গিয়ে জানা গেল কুণ্ডু মশাই কলকাতায় নেই, সস্ত্রীক কাশি গিয়েছেন। কবে ফিরবেন ঠিক নেই। সেখান থেকে তারা শ্যামাকান্ত লাহিড়ীর বাড়ি গেলেন, কিন্তু এখানেও নিরাশ হতে হলো। শ্যামাকান্ত বাড়ি নেই, অফিস গেছেন। শ্যামাকান্ত পোর্ট কমিশনারের অফিসে বড় চাকরি করেন, এইটুকু জানা গেল। সন্ধ্যের আগে তাকে পাওয়া যাবে না। রাখালবাবু নিঃশ্বাস ফেলে বললেন, বাকি রইলেন শুধু লতিকা চৌধুরী। ইনি যখন মহিলা, তখন আশা করা যায় দুপুরবেলা একে বাসায় পাওয়া যাবে। শ্রীমতী চৌধুরী স্বতন্ত্র বাড়িতে থাকেন, ফ্ল্যাটে নয়। ছোটখাটো বাড়িটি, বেশ পরিচ্ছন্ন। সামনে এক ফালি ফুলের বাগান। ঘণ্টি বাজাতে একটা চশমা পরা মহিলা দোর খুলে বললেন, কাকে চাই? কর্তা তো বাড়িতে নেই। তারপর তার চকিত দৃষ্টি পড়ল রাখালবাবুর ইউনিফর্মের ওপর। রাখালবাবু দেখলেন, জেনারেল রামপিরিতি যে বর্ণনা দিয়েছিল মহিলাটির সঙ্গে তার মিল আছে, তবে বয়স 20-25 নয়, আরও বেশি। 30-32 বছর বয়সেও কিন্তু ছিমছাম গড়ন এবং সুশ্রী মুখ থেকে যৌবনের রেশ সম্পূর্ণ মুছে যায়নি। রাখালবাবু বললেন, আপনার নাম শ্রীমতী লতিকা চৌধুরী? শ্রীমতী চৌধুরীর ঠোঁট হঠাৎ আলগা হয়ে গেল। তিনি স্খলিত স্বরে বললেন, হ্যাঁ। কি দরকার? রাখালবাবু বললেন, আপনাকে 2-4টে প্রশ্ন করতে চাই, আমি পুলিশের লোক। শঙ্কাশীর্ণ মুখে মিসেস চৌধুরী বললেন, আসুন। বসবার ঘরটি পরিপাটিভাবে সাজানো। নিচু চেয়ার, সোফা, সেন্টার পিস। দেওয়ালে একটা মধ্যবয়স্ক পুরুষের অবক্ষ ফটোগ্রাফ টাঙানো রয়েছে। মুখখানা কঠোর, চোখের নির্মম দৃষ্টি দর্শককে সর্বত্র অনুসরণ করে বেড়াচ্ছে। এ ঘরে থাকলে ওই সন্ধানী দৃষ্টি এড়িয়ে যাবার উপায় নেই। ব্যোমকেশ ও রাখালবাবু পাশাপাশি সোফায় বসলেন। শ্রীমতী চৌধুরী একটা চেয়ারের কিনারায় বসে ভয়ার্ত চোখে তাদের পানে চাইলেন।
রাখালবাবু জিজ্ঞাসা করলেন, আপনার স্বামীর নাম কি? শ্রীমতী চৌধুরী উত্তর দিলেন, তারাকুমার চৌধুরী। রাখালবাবু প্রশ্ন করলেন, কি কাজ করেন? শ্রীমতী চৌধুরী উত্তরে বললেন, ইঞ্জিনিয়ার, রেলের ইঞ্জিনিয়ার। রাখালবাবু আবার প্রশ্ন করলেন, ছেলেপুলে? শ্রীমতী চৌধুরী উত্তরে বললেন, নেই, আমরা নিঃসন্তান। রাখালবাবু প্রশ্ন করলেন, কাল রাত্রি 9:15টার সময় আপনি নিরুপমা হোটেলে গেছিলেন? শ্রীমতী চৌধুরীর চোখ দুটি চশমার ভেতরে বিস্ফোরিত হলো। আমি? না না, আমি তো সিনেমা দেখতে গিয়েছিলুম। রাখালবাবু বললেন, হোটেলের দারোয়ান কাল আপনাকে দেখেছে, সে আপনাকে শনাক্ত করতে পারবে। শুনেই শ্রীমতী চৌধুরীর মুখ শুকিয়ে গেল। তিনি ঠোঁট চেটে বললেন, কিন্তু আমি সিনেমা দেখতে গিয়েছিলুম, আলেয়া সিনেমাতে, টিকিটের প্রতিপত্র দেখাতে পারি। রাখালবাবু বললেন, আপনি সিনেমার টিকিট কিনেছিলেন ঠিকই, কিন্তু ছবি শেষ হবার আগেই নিরুপমা হোটেলে গিয়েছিলেন আপনি রাজকুমার বোসের সঙ্গে দেখা করতে। রাজকুমারের নাম শুনে শ্রীমতী চৌধুরীর মুখ মরার মতো হয়ে গেল। তার ঠোঁট দুটো অস্ফুটভাবে নড়তে লাগলো। রাজকুমার বসু? তাকে তো আমি চিনি না। বোমকেশ সঙ্গে সঙ্গে বন্দুকের গুলির মতো প্রশ্ন করল, সুকান্ত সোমকে চেনেন? শ্রীমতী চৌধুরী জাল বদ্ধা হরিণীর মতো বোমকেশের পানে চাইলেন, তারপর 2 হাতে মুখ ঢেকে কেঁদে উঠলেন। বোমকেশ নরম সুরে বলল, আমরা জানি রাজকুমার বোস আর সুকান্ত সোম একই ব্যক্তি। সে আপনাকে ব্ল্যাকমেইল করছিল। কাল রাত্রি 9:15টার সময় সিনেমা ফেরত আপনি তাকে টাকা দিতে গিয়েছিলেন। এখন বাকি কথা সব বলুন, আপনার কোনো ভয় নেই। শ্রীমতী চৌধুরী কিছুক্ষণ ফোপালেন, তারপর চোখ মুছে মুখ তুললেন। ভাঙা ভাঙা গলায় বললেন, বলছি। কেন জানতে চান আপনারাই জানেন, কিন্তু দোহাই আপনাদের, আমার স্বামী যেন কিছু জানতে না পারেন। বোমকেশ দেয়ালের ছবি দিকে অঙ্গুলি দেখিয়ে বলল, ইনি আপনার স্বামী? শ্রীমতী চৌধুরী বললেন, হ্যাঁ। বোমকেশ বলে উঠল, কড়া প্রকৃতির লোক মনে হয়, কিন্তু আপনি নিশ্চিন্ত থাকুন, নিতান্ত প্রয়োজন না হলে আমরা কাউকে কিছু বলবো না। তারপর মিসেস চৌধুরী লজ্জানত চোখে দ্বিধাজড়িত কণ্ঠে যে কাহিনী বললেন তার সারাংশ হলো এই, 12-13 বছর আগে শ্রীমতী চৌধুরী যখন কুমারী ছিলেন তখন তার প্রকৃতি ছিল অন্যরকম। তিনি নিজেকে সংস্কারমুক্ত অতি আধুনিকা মনে করতেন। বাপের বাড়িতে টাকা ছিল বেশি, শাসন ছিল কম। লতিকা চক্রবর্তী বন্ধু বান্ধবীর সঙ্গে হৈ হৈ করে সিনেমা থিয়েটার দেখে সময় কাটাতেন। সে সময় চিত্রজগতে সুকান্ত সোম নামে একজন হিরো ছিল, যেমন তার চেহারা তেমনি অভিনয়। লতিকা চক্রবর্তী তার প্রেমে পড়ে গেলেন। সাধারণ প্রেম নয়, একেবারে বাঁধন ছেঁড়া প্রেম। তিনি সুকান্ত কুমারকে প্রবল অনুরাগপূর্ণ চিঠি লিখতে আরম্ভ করলেন, তারপর লুকিয়ে লুকিয়ে দেখা করতে লাগলেন। লতিকা সুকান্তকে বিয়ে করার জন্য ক্ষেপে উঠেছিলেন, কিন্তু একদিন জানতে পারলেন সুকান্তর ঘরে একটা স্ত্রী আছে। তখনই তার প্রেমে ভাটা পড়ল। তার বাবা বোধহয় কিছু সন্দেহ করেছিলেন, তিনি তাড়াতাড়ি মেয়ের বিয়ে দিয়ে দিলেন। তারপর 2 বছর কাটল। লতিকা দেবীর স্বামী লোকটি অতিশয় সজ্জন, কিন্তু যৌন শিথিলতা সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি অত্যন্ত কড়া। বিয়ের পর লতিকা চৌধুরীর রোমাঞ্চের নেশা ছুটে গিয়েছিল। স্বামীকে তিনি প্রীতি ও শ্রদ্ধার চোখে দেখতে আরম্ভ করেছিলেন। সন্তানাদি না হলেও তাদের দাম্পত্য জীবন সুখের হয়ে উঠেছিল। একদিন কাগজে ভয়ঙ্কর খবর বেরোলো, সুকান্ত নিজের স্ত্রীকে খুন করেছে। কেস আদালতে উঠল। আসামি অবশ্য খালাস পেয়ে গেল, কারণ সে আত্মরক্ষার্থে খুন করেছে। স্ত্রী ছুরি নিয়ে তাকে আক্রমণ করেছিল, তার মুখ এবং সর্বাঙ্গ কেটে ফালা ফালা করে দিয়েছিল। সে নিজের প্রাণ বাঁচানোর জন্য স্ত্রীকে গলা টিপে মেরেছে। যতদিন মোকদ্দমা চলেছিল ততদিন লতিকা দেবী ভয়ে কাটা হয়েছিলেন, পাছে কোনো সূত্রে তার নামটা প্রকাশ হয়ে পড়ে। কিন্তু সাক্ষী বা আসামি কেউই তার নাম করল না। তখন তিনি নিশ্চিন্ত হলেন।
অতঃপর 2-3 বছর নিরুপদ্রবে কেটে গেল। সুকান্তর সিনেমার কাজ শেষ হয়েছিল। ওরকম একটা মুখ নিয়ে সিনেমার হিরো সাজা যায় না। সে কোথাও একটা নিরুদ্দেশ হয়ে গিয়েছিল। হঠাৎ একদিন সুকান্ত তোর বিভৎস মুখ নিয়ে লতিকা দেবীর সঙ্গে দেখা করল। বলল, আমার টাকার দরকার, তোমাকে দিতে হবে টাকা, বেশি নয়, 6 মাস অন্তর 300 টাকা, তোমার পক্ষে অতি সামান্য। আর যদি না দাও, তুমি আমাকে যেসব চিঠি লিখেছিলে সেগুলো তোমার স্বামীকে দেখিয়ে দেব। সেই থেকে শ্রীমতী চৌধুরী 6 মাস অন্তর 300 টাকা গুনছেন। 6 মাসে 300 টাকা তার গায়ে লাগে না, কিন্তু সদাই ভয়, পাছে স্বামী জানতে পারেন। কাল রাত্রে তিনি টাকা দিতে নিরুপমা হোটেলে গিয়েছিলেন। 2 নম্বর ঘরের দোরের বাইরে থেকে সুকান্ত সোমকে টাকা দিয়ে তিনি চলে এসেছিলেন। আর কিছু তিনি জানেন না। শ্রীমতীর কাহিনী শেষ হলে শ্রোতা দুজন কিছুক্ষণ নীরবে বসে রইলেন। তারপর ব্যোমকেশ নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। বলল, আচ্ছা, আজ আমরা যাই। একটা সুখবর দিয়ে যাই। কাল রাত্রি 9:15 থেকে 11টার মধ্যে সুকান্ত সোম ওরফে রাজকুমার বোস খুন হয়েছে। তারপর বাড়ি থেকে বেরিয়ে দুজনে ফুটপাতে এসে দাঁড়ালেন। রাখালবাবু বললেন, শ্রীমতীর আত্মকথা তো শুনলাম, কিন্তু খুনের হদিশ পাওয়া গেল না। ব্যোমকেশ বলল, একেবারে কিছুই পাওয়া যায়নি এমন কথা বলা যায় না। আর যতগুলি লোকের এজাহার শুনেছি তার মধ্যে একজন একটা বেফাস কথা বলেছে, কিন্তু কে বলেছে এটাই মনে করতে পারছি না। রাখালবাবু বললেন, কি বেফাস কথা? ব্যোমকেশ বলল, সেইটাই মনে আসছে না। অনেক কথার মধ্যে ওই কথাটা মগ্ন চৈতন্যে ডুব মেরেছে। রাখালবাবু ঘড়ি দেখলেন, প্রায় 3টে বাজে। বললেন, আমি এখন থানায় ফিরব, আপনি? ব্যোমকেশ বলল, আমি একবার নতুন বাড়ির কাজকর্ম তদারক করে তারপর বাসায় ফিরব। কাল সকালে আবার দেখা হবে। ইতিমধ্যে যদি নতুন খবর কিছু পান দয়া করে টেলিফোন করবেন। 5টার পর বাসায় ফিরে ব্যোমকেশ 1 পেয়ালা চা খেল। তারপর সিগারেট ধরিয়ে তক্তপোষের ওপরে লম্বা হলো। অজিত বাড়ি নেই, 4:30টার সময় দোকানে গেছে। ব্যোমকেশ একলা একলা চোখ বুজে শুয়ে সিগারেট টানতে লাগলো। 6:30টার সময় সে ধর্মড়িয়ে উঠে বসল। সত্যবতী কি একটা কাজে ঘরে এসেছিল। সে চমকে উঠে বলল, কি হলো? ব্যোমকেশ উদ্ভাসিত মুখে বলল, মনে পড়েছে। সত্যবতী বলল, কি মনে পড়ল? ব্যোমকেশ বলে উঠল, কাছে এসো, কানে কানে বলছি। কানে কানে কথা শুনে সত্যবতী হাসি মুখে ব্যোমকেশের বাহুতে একটা চড় মারল। ব্যোমকেশ উঠে দাঁড়িয়ে বলল, আমাকে একবার বেরোতে হবে। সত্যবতী বলল, আবার বেরোবে? কোথায় যাবে? ব্যোমকেশ বলল, কালকে তো খবরের কাগজের অফিসে 10 বছর পুরনো কাগজের ফাইল দেখতে হবে। সত্যবতী বলে উঠল, ফিরতে নিশ্চয়ই রাত করবে, জল খাবার খেয়ে যাও। ব্যোমকেশ বলে উঠল, দরকার নেই, পেটে নিরুপমা হোটেলের গদ আছে। পরদিন সকালবেলা ব্যোমকেশ রাখালবাবুকে টেলিফোন করল। তাজা খবর কিছু আছে নাকি? রাখালবাবু বললেন, সারা জাগানো কোনো খবর নেই। লাশ পরীক্ষা করে অপ্রত্যাশিত কোনো খবর পাওয়া যায়নি। মৃত্যুর সময় ডিনারের আন্দাজ 1.5 ঘন্টা পরে। 2 নম্বর ঘরে রাজকুমার আর গুণধরের আঙ্গুলের ছাপ পাওয়া গেছে। শ্যামাকান্ত লাহিড়ীর বাসায় আবার গিয়েছিলাম, সে পরিষ্কার অস্বীকার করল। বলল, নিরুপমা হোটেলে যায়নি। জেনারেল রামপিরিতি কিন্তু তাকে শনাক্ত করেছে। শ্যামাকান্তকে অ্যারেস্ট করিনি, কিন্তু তার পেছনে লেজুর লাগিয়ে দিয়েছি। ব্যোমকেশ বলল, তারপর? রাখালবাবু বললেন, জগৎবন্ধু পাত্রের আসল নাম জানা গিয়েছে, ভগবান মহান্তি, দাগি আসামি। মেদিনীপুরে একটা স্ত্রীলোককে খুন করে 14 বছর জেলে গিয়েছিল। তারপর জেল ভেঙে পালায়। কলকাতায় এসে ছদ্মনামে ঘোড়দৌড়ের দালালি করছিল। ব্যোমকেশ বলল, আরও কিছু? রাখালবাবু বললেন, লতিকা দেবীর স্বামী তারাকুমার চৌধুরীর সম্বন্ধে খোঁজখবর নিয়ে জানলাম সে রাত্রে 11টার পর বাড়ি ফিরেছিল।
কিন্তু এতক্ষণ কোথায় ছিল জানা যাচ্ছে না। ব্যোমকেশ বলে উঠল, জানার দরকার নেই, হোটেলের খবর কি? রাখালবাবু বললেন, হোটেলের অতিথিরা বড় অস্থির হয়ে উঠেছেন, ভাবছি আজ বিকেলবেলা তাদের ছেড়ে দেব। আপনি কিছু পেলেন? ব্যোমকেশ বলল, পেয়েছি। আমি এক্ষুনি নিরুপমা হোটেলে যাচ্ছি, আপনিও আসুন। 1 নম্বর ঘরের বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে রাখালবাবু ও ব্যোমকেশের মধ্যে দৃষ্টি বিনিময় হলো। রাখালবাবু দৌড়ে টোকা দিলেন, দৌড় খুলে গেল। মিসেস শোভনা রায় রাখালবাবুকে দেখে জ্বলে উঠলেন। বললেন, এই যে, আপনি আর কতদিন আমাকে আটকে রাখবেন? আমার মতো একজন ডাক্তারকে এমনভাবে আটকে রাখা আইন বিরুদ্ধ, তা জানেন কি? রাখালবাবু বললেন, আমার বিরুদ্ধে আপনার যদি কোনো নালিশ থাকে তা আছে আদালতে। আপাতত আপনাকে আমরা 2-4টে কথা বলতে চাই। দুজনে ঘরে প্রবেশ করলেন। ব্যোমকেশ চেয়ারে বসে বলল, আপনাকে একটা গল্প শোনাতে চাই মিসেস রায়। মিসেস রায় আবার জ্বলে উঠলেন, রূঢ় কণ্ঠে বললেন, আপনি আবার কে? ঠাট্টা করছেন নাকি? রাখালবাবু বললেন, ইনি ব্যোমকেশ বক্সী, নাম শুনে থাকবেন হয়তো। ব্যোমকেশ বলল, ঠাট্টা করছি না, মোটেই ঠাট্টা করছি না, আপনি বসুন। ব্যোমকেশের নাম শুনে মিসেস রায় থিতিয়ে গিয়েছিলেন। খাটের ধারে বসলেন। রুক্ষ স্বর যথাসম্ভব নরম করে বললেন, কি বলবেন বলুন, আমি কিন্তু আজই বহরমপুরে ফিরে যাব। ব্যোমকেশ বলল, সেটা ভবিষ্যতের কথা। গল্পটি খবরের কাগজে পড়লাম, সংক্ষেপে শোনাচ্ছি আপনাকে। সুকান্ত সোম একজন সিনেমা আর্টিস্ট ছিল। মিসেস রায়ের শরীর শক্ত হয়ে উঠল। তিনি অপলক চক্ষে ব্যোমকেশের পানে চেয়ে রইলেন। ব্যোমকেশ শুষ্ক স্বরে বললেন, চেনেন দেখছি। চেনবারই কথা, সে আপনার জামাই ছিল। সুকান্ত সোম সিনেমা করে খুব নাম করেছিল। আপনি তখন বর্ধমানে প্র্যাকটিস করতেন। বিধবা মানুষ, সংসারে কেবল একটি মেয়ে। বর্ধমানে সুকান্তের যাওয়া আসা ছিল। সে একদিন আপনার মেয়েকে ভুলিয়ে নিয়ে ইলোপ করল। সুকান্ত আপনার মেয়েকে লোভ দেখিয়েছিল তাকে সিনেমার হিরোইন করবে। আপনি সুকান্তকে পছন্দ করতেন না, তাই ইলোপমেন্ট। একসঙ্গে কিছুদিন বসবাস করবার পর দুজনের প্রকৃত চরিত্র প্রকাশ হয়ে পড়ল। দুজনেরই মিলিটারির মেজাজ। ঝগড়া আরম্ভ হলো। ঝগড়ার প্রধান কারণ, সুকান্ত আপনার মেয়েকে হিরোইন বানাতে পারেনি। একদিন ঝগড়া চরমে উঠল। আপনার মেয়ে ছুরি নিয়ে সুকান্তের মুখ কেটে ফালা ফালা করে দিল। সুকান্ত নিজের প্রাণ বাঁচানোর তাগিদে আপনার মেয়েকে গলা টিপে খুন করল। খুনের আসামি সুকান্ত 3 মাস পুলিশের হাসপাতালে রইল। সেখান থেকে তাকে যখন বিচারের জন্য আদালতে হাজির করা হলো, তখন তার বীভৎস মুখ দেখে জজ সাহেব পর্যন্ত চমকে গেলেন। জেলের হাসপাতালে প্লাস্টিক সার্জারির ব্যবস্থা নেই। সুকান্তের মুখের ঘা শুকিয়েছিল বটে, কিন্তু সিনেমার হিরোর পাঠ করার মতো মুখ আর নেই। বিচার হলো। আপনি সুকান্তের বিরুদ্ধে সাক্ষী ছিলেন মিসেস রায়, কিন্তু তাকে ফাঁসি কাটে ঝোলাতে পারলেন না। তার হাতে অস্ত্র ছিল না, আপনার মেয়ের হাতে অস্ত্র ছিল। আত্মরক্ষার অজুহাতে সুকান্ত ছাড়া পেয়ে গেল। মিসেস শোভনা রায় আগুন ভরা চোখে বললেন, মিছে কথা। ও আগে আমার মেয়েকে গলা টিপে মেরেছিল, তারপর নিজেই নিজের মুখ ছুরি দিয়ে কেটেছিল। ব্যোমকেশ মাথা নেড়ে বলল, কথাটা বিশ্বাসযোগ্য নয়। সুকান্ত সিনেমা আর্টিস্ট, সে কখনো নিজের মুখে ছুরি মেরে নিজের আখের নষ্ট করত না, নিজের গায়ে ছুরি মারত। যাই হোক, সুকান্ত খুনের দায় থেকে রেহাই পেল বটে, কিন্তু তার সিনেমা জীবন শেষ হয়ে গেল। সৎ পথে থেকে অন্য কোনো উপায়ে জীবিকা অর্জনের রাস্তা সে জানত না। সে কলকাতা থেকে পালিয়ে গিয়ে পাটনায় বাসা বাঁধল এবং ব্ল্যাকমেলের ব্যবসা শুরু করল। গত 10 বছরে কলকাতায়, কটকে, কাশীতে, দিল্লিতে তার অনেক খদ্দের জুটেছে। কারোর ওপর সে অযথা উৎপীড়ন না করে 6 মাস অন্তর এসে বাধা বরাদ্দ আদায় তশিল করে, এই তার জীবিকা।
সুকান্ত যখন আদায় তহসিলের জন্য কলকাতায় আসতো তখন নিরুপমা হোটেলেই থাকতো। আপনি ইতিমধ্যে বর্ধমানের বাস তুলে দিয়ে বহরমপুরে গিয়ে প্র্যাকটিস শুরু করেছেন। আপনিও মাঝে মধ্যে এসে এই হোটেলে থাকেন, কিন্তু ঠিক একই সময়ে দুজনের আসা আগে ঘটেনি। আপনি সুকান্তকে এখানে দেখেননি। দৈবক্রমে এবার আপনি তাকে দেখতে পেলেন। সে আপনার পাশের ঘরেই উঠেছে। সে বোধহয় আপনাকে দেখতে পায়নি, পেলে সাবধান হতো। আপনি তাকে পেলে খুন করবেন এই ধরনের একটা ইচ্ছে আপনার মনে ছিল, কিন্তু 10 বছর সে আগুন ছাই চাপা পড়েছিল। এখন সুকান্তকে হাতের কাছে পেয়ে ছাই চাপা আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। আপনার মেয়েকে যে খুন করেছে তাকে আপনি বেঁচে থাকতে দেবেন না। আপনার মেয়ে বোধহয় আপনার কাছ থেকেই তার উগ্র হিংস্র প্রকৃতি পেয়েছিল। সে রাত্রে ডিনার খেয়ে এসে আপনি নিজের ঘরে অপেক্ষা করে রইলেন। কিভাবে তাকে খুন করবেন তার একটা প্ল্যান ঠিক করে ফেলেছেন। এখন শুধু শুভ মুহূর্তের অপেক্ষা। 9:15 থেকে সুকান্তর ঘরে লোক আসতে শুরু করলো। আপনি নিজের ঘরে ওত পেতে আছেন। 10টার সময় লোক আসা বন্ধ হলো। আপনি অস্ত্র হাতে নিয়ে বেরোলেন। দোতলার অন্য অতিথিরা দোর বন্ধ করে শুয়ে পড়েছে। যে চাকরটা সিঁড়ির সামনে শোয় সে এখনো আসেনি। এই সুযোগ। আপনি 2 নম্বর দোরে টোকা দিলেন। সুকান্ত তখন শুয়ে পড়েছিল। সে উঠে দোর খুলল। আপনি সঙ্গে সঙ্গে তার বুকে অস্ত্রটা ঢুকিয়ে দিলেন। তারপর দোর টেনে বন্ধ করে নিজের ঘরে ফিরে এলেন। আপনার সঙ্গে যে রাজকুমার বোসের সম্বন্ধ আছে তা কেউ জানে না। আপনাকে কে সন্দেহ করতে পারে? বরং রাত্রে যারা রাজকুমারের সঙ্গে দেখা করতে এসেছিল সন্দেহ পড়বে তাদের ওপর। আপনি একটা ছোট্ট ভুল করেছিলেন। ইন্সপেক্টর যখন আপনাকে জেরা করেন তখন আপনি বলেছিলেন রাজকুমারকে আপনি আগে কখনো দেখেননি। তারপরেই বললেন ও মুখ দেখলে মনে থাকতো। রাজকুমারের মুখ যে মনে রাখার মতো তা আপনি জানলেন কি করে? ঘরের দিকে একবার উকি মেরেছিলেন বটে, কিন্তু তখন আমরা 3 জনে দোরের সামনে দাঁড়িয়েছিলাম। রাজকুমারের মুখ তো আপনি দেখতে পাননি। এই বেফাস কথাটা যদি আপনি না বলতেন তাহলে 10 বছরের পুরনো খবরের কাগজের ফাইল দেখার কথা আমার মনেই আসতো না। এই পর্যন্ত বলে ব্যোমকেশ চুপ করল। মিসেস রায় কামারের হাঁপড়ের গনগনে আগুনের মতো জ্বলতে লাগলেন। তারপরে দাঁতে দাঁত চেপে বললেন, সব মিছে কথা। সুকান্ত আমার মেয়েকে খুন করেছিল, কিন্তু আমি তাকে খুন করিনি। কি দিয়ে খুন করব? আমার কাছে কি ছোড়া ছুরি আছে? ব্যোমকেশ তার ডাক্তারি ব্যাগের দিকে আঙুল দেখিয়ে বলল, আছে, ওই ব্যাগের মধ্যে আছে। মিসেস রায়ের চোখ দুটো ঘোলাটে হয়ে গেল। না, নেই। এই দেখুন। ব্যাগ খুলে ক্ষিপ্র হস্তে তার ভেতর থেকে তিনি একটা কাঁচি বার করলেন। লম্বা লিকলিকে সার্জিক্যাল কাঁচি। তার 2টো ফলা আলাদা করা যায়। মিসেস রায় কাঁচির একটা ফলা খুলে নিয়ে নিজের বুকে বসিয়ে দিতে গেলেন, কিন্তু রাখালবাবু প্রস্তুত ছিলেন। তিনি বিদ্যুৎ বেগে মিসেস রায়ের মণিবন্ধ চেপে ধরলেন। মিসেস রায় উন্মত্ত কণ্ঠে চিৎকার করে বলে উঠলেন, ছেড়ে দাও, ছেড়ে দাও। ব্যোমকেশ স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, যাক, অস্ত্রটাও পাওয়া গেছে। ওটা না পেলে মুশকিল হতো। সমাপ্ত। এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা কি ধরনের গল্প শুনতে চান তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমার আরও নতুন নতুন গল্পের আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্লিজ দাবিয়ে দেবেন। দেখা হবে আগামী গল্পে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।